মানুষ নিরন্তর সংগ্রাম করতে পারে, মানে একটা দিকে যদি তার ডিভোশন নিবেদন থাকে, আমার মনে হয় সে সফল হতে বাধ্য। আর যদি মনে করে যে দায়সারাভাবে সবকিছু পেয়ে যাবো, তাহলে জীবনে সবকিছু পায় না। অত সৌভাগ্যবানরা পায়, আমরা তো সৌভাগ্যবান নই, আমরা দুর্ভাগা। কিন্তু আমরা আমাদের প্রাপ্য বা সম্মানটা আদায় করে নিতে বদ্ধপরিকর। তা আমি জীবনে চেষ্টা করেছি পয়সা নয়, সম্মান, একটা অন্যরকম সম্মান, যা বাণিজ্যিক করে দিতে হবে না। আমি কবিতার বই কোনো বাণিজ্যিক প্রকাশনা দিয়ে বিক্রি করার চেষ্টা করি না। আমি কোনো বাণিজ্যিক কাগজে কবিতা অন্তত লিখি না। হয়তো সংবাদ আমি করে লিখি, কিন্তু আমি কোনো বাণিজ্যিক কাগজে কবিতা লিখি না। কারণ আমি মনে করি আমি যে লেখাটা লিখি সেটা সাহিত্যের জন্য নয়, বিবেকের দায় আমি লিখি। সাহিত্যের জন্য লিখেছি আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন গোটা 10 বছর ধরে চেষ্টা করেছি অন্যরকম সব ধরনের লেখা, প্রেম, যৌনতা, হিংসা, রাজনীতি, যা পেয়েছি তাই লিখেছি। কিন্তু এখন একটা চিন্তা ভাবনা, মানুষকে সচেতন করার জন্য একটা নিরন্তর প্রচেষ্টা, সেটা আমার লেখার মধ্যে। আর কবিতা যেহেতু ছোট ফর্মে অনেক কথা বলে, সেই জন্যে এটা আমি ব্যবহার করি। আচ্ছা কৌশিকদা, তোমাকে আমার দ্বিতীয় প্রশ্ন, যে কবি কৌশিক গাঙ্গুলি আর ব্যক্তি কৌশিক গাঙ্গুলি, কাকে তুমি বেশি গুরুত্ব দেবে? আমি তো বেঁচে আছি কবি কৌশিক গাঙ্গুলির জন্য। ব্যক্তিগতভাবে তো আমি প্রতিনিয়ত মরে যাই। কারণ হচ্ছে, 1 নম্বর, আমি রোজগারের পথে হাঁটি না। এইটা আজকালকার দিনে ভয়ঙ্কর সময়, যেটা একদম ভয়ঙ্কর কঠিন, খুব কঠোর বাস্তব। আমার মা যদি খেতে না দেয়, আমি না খেয়ে মরে যাবো। এবার মা বলে অসুস্থ, প্রচন্ড মরে যাবে, তারপরে আমার ভাইরা হয়তো আমাকে তাড়িয়ে দিতে পারি। আমি জানি না আমার ভবিষ্যৎ কি। এবং আমি কোনো রাজনৈতিক ঠেকার কোনোদিন ব্যবহার করিনি, কোনো নেতাকে, মন্ত্রীকে স্যালুট ছুটিনি। হয়তো আমার প্রফেশনাল কারণে টিভি বা সংবাদপত্রে তাদের নেতা মন্ত্রীকে সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু সাক্ষাৎকার নেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি পাশ থেকে সরে গেছি। আমি কোনোদিন তাদের সঙ্গে খেজুরে আলাপ করিনি। আমি কোনো রাজনৈতিক বা কোনো প্রতিষ্ঠানের ক্ষমতাবান ব্যক্তিদের তেল মাখানো তো দূরের কথা, খেজুরে আলাপ পর্যন্ত করি না। আমি তার চেয়ে বড় যে বাপি চায়ের দোকানে বসে অনেকক্ষণ ধরে বুবাইদের সঙ্গে আড্ডা মারবো, বিড়ি খাবো, চা খাবো, এটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। কৌশিকদা, আমার আরেকটি প্রশ্ন, তোমার কবি জীবনের এই দীর্ঘ চলার পথে যারা তোমাকে প্রভাবিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, তাদের কথা যদি কিছু বলো। দেখুন, আমি তো লেখালেখি করতাম না। আমি হায়ার সেকেন্ডারি অব্দি লেখালেখি করতাম না। তা আচমকা আমি একটা উচ্চ মাধ্যমিকে আমি নাটক, দূর থিয়েটারে নাটক করে বেড়াতাম। ডান পিঠে ছেলে ছিলাম, একে মারতাম, তাকে মারতাম। আজকের জীবন, আগেকার জীবনে আকাশ পাতাল তফাৎ। এখন একটা বাচ্চা ছেলে চুক্তি দিলেও পরে আমি হেসে বেরিয়ে। আগে অনেক ব্যাপারে পিটিয়ে তার নাক ফাঁক ফাটিয়ে দিতাম। খুব রাগ, মানে ডান পিঠে বলতে খুব রাগত ছেলে ছিল, প্রচন্ড মার করেছিলাম। সেই ছেলে পুরোপুরি নিজেকে পাল্টে ফেলা খুব কঠিন কাজ। তা আমার লেখালেখি শুরু হয় উচ্চ মাধ্যমিকের পর। সে লেখালেখি হয় কারণ হচ্ছে আমি উচ্চ মাধ্যমিকে বাংলায় উত্তর 24 পরগনার মধ্যে সর্বোচ্চ নম্বর পাই, কোনো প্রাইভেট টিউটর না রেখে। এবং 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা পড়াশোনা সব আমি করি না। দিনে 1 ঘন্টা করতাম, রাত্রিবেলা 2 ঘন্টা। তাতেই আমার যথেষ্ট ভালো ভালো মার্কস উঠত। কলেজ জীবনও তাই হয়েছে। আমি অত পড়াশোনা নিয়ে পাগলামো করার চেষ্টা নেই, বরঞ্চ পাঠ্য বইয়ের বাইরে অন্য ধরনের পড়াশোনাতে আমার বিপুল আগ্রহ। কিন্তু এই উচ্চ মাধ্যমিকে পড়ার পর আমার স্কুলের মাস্টারমশাইরা সেটা মেনে নিতে পারেনি। আমাদের ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়রা সেটা মেনে নিতে পারেনি। তারা আমাকে টিচ করতে আরম্ভ করে। আর ঠিক সেই সময় আমি আলিয়াদহ লাইব্রেরি যাই। আলাপ হয় চন্দন গোস্বামী, যে এখন নন্দনে চলচ্চিত্র উৎসবে সহ অধিকর্তা এবং আমার লাস্ট 12তম কবিতার বইয়ের প্রকাশক। সেই আমাকে আগ্রহ জানায় এবং রামধনু বলে একটা দেয়াল পত্রিকায় 2.5 বছর ধরে সম্পাদনার দায়িত্ব দেয়। এবং অরুণ ব্যানার্জি যখন সেক্রেটারি ছিলেন, সিপিএম হয়েও উনি, আমি সিপিএমকে পছন্দ করি না জেনেও আমার অবাধ স্বাধীনতা দেয় আলিয়াদহ লাইব্রেরি। যেহেতু আলিয়াদহ লাইব্রেরি এখন আমাকে বিশালভাবে শত্রুতা করে, কিন্তু এই আলিয়াদহ লাইব্রেরি আমার লেখালেখির সূচনা। আরও অনেক মানুষের সান্নিধ্য আসি, আমরা অমল রায়, অর্জুন চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায় এবং দুটো সলিড ভাই পাই, যারা এখন যাকে বলে সংসার হোক, টিউশন হোক,
দাস, একটা হচ্ছে অঞ্জন দাস। এই দুটো একটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই সময় তারা আমার একদম পাশে দুটো ফুটির মতো ছিল। এখনো আছি, আমার নাম সোমনাথ দাস। আমার পরের প্রশ্ন যে তোমার কবিতায় আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছায়া দেখতে পাই, এই ব্যাপারে তোমার অভিমত? আসলে আমার বদলটা তো ঋত্বিক ঘটকের সিনেমা বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা অনুসরণ করে। তবে বীরেন চট্টোপাধ্যায়ের একটা ব্যাপার ছিল, উনি প্রথম জীবনে ছাত্র সংগঠন বলে আরএসপি বলে একটা রাজনৈতিক দলের সংগঠনের ছত্র ছায়া ছিলেন। পরবর্তী জীবনে নকশালপন্থীদের ছত্র ছায়া ছিলেন। আর আমি হচ্ছে এমন একটা পাবলিক যে আরএসপিকেও উস্কে দিই, নকশালপন্থীদের মাওবাদীদেরও আমি গালাগাল দিই আমার লেখায়। ফলে আমার লেখায় কংগ্রেস, সিপিএম, মাওবাদী, তৃণমূল কেউ খুশি হয় না, প্রত্যেকে রেগে যায়। আমাকে অনুষ্ঠান দেয় না, আমাকে বিভিন্নভাবে লেঙ্গি মারে। এই ধরুন গতকালে একটা অনুষ্ঠানে আমাকে নেমন্তন্ন করেছিল, আশেপাশে সবাইকে বই দিচ্ছে, আমাকে আর সোমনাথকে বই দিচ্ছে। হ্যাঁ, তা ভালো কথা। তা আমি ওই মিষ্টি কথা চেটে দিয়ে আমাদের ফোল্ডার বিলি করে দিয়ে আমি সোমনাথ চাটা বিস্কুট টিস্কুট খেয়ে চলে এলাম। আমি আমাদের কাজটা করে দিয়ে এলাম। ওরা আমাদের ডেকে হয়তো সেই উপযুক্ত সম্মান দেয়নি, কিন্তু আমরা আমাদের কাজ ওদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি আমাদের কাজ করে চলে এলাম। এইভাবে তো আমাদের সংগ্রামটা গরিলা এটা কি আমাদের প্ল্যাটফর্ম দেবে না, আমরা যে কোনো জায়গায় প্ল্যাটফর্ম তৈরি করে নেবো। আমি যখন চায়ের দোকানে কবিতা পড়বো আমার কোনো অসুবিধা নেই, আমি মাঝায় কবিতা পড়বো আমার কোনো অসুবিধা নেই, আমি আমার হলের কবিতা পড়বো কোনো অসুবিধা নেই। কিন্তু কবিতাটা হবে বিবেকের দায়, এবং যে কবিতা পড়ে